1902 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক সামরিক চুক্তি। এর মূল লক্ষ্য ছিল পূর্ব এশিয়ায় রাশিয়ার সম্প্রসারণ রোধ করা এবং চীন ও কোরিয়ায় একে অপরের স্বার্থ রক্ষা করা। এই চুক্তির প্রধান বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্ব হল 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের শুরুতে রাশিয়া ও ফ্রান্সের ক্রমবর্ধমান শক্তি এশিয়ায় ব্রিটেনের স্বার্থের জন্য হুমকি স্বরূপ ছিল। অন্যদিকে জাপান ও রাশিয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করার জন্য একটি শক্তিশালী মিত্র খুঁজছিল। উভয় পক্ষই চীন এবং কোরিয়ার স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক স্বীকৃতি দেয়। শর্ত ছিল, যদি কোনো এক পক্ষ অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তবে অপর পক্ষ নিরপেক্ষ থাকবে, কিন্তু তৃতীয় কোনো দেশ যদি সেই যুদ্ধে যোগ দেয় তবে কিন্তু দ্বিতীয় পক্ষ তাদের মিত্রকে সাহায্য করার জন্য যুদ্ধে অবতীর্ণ হবে। সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি অপশ্চিমা দেশ অর্থাৎ নন ওয়েস্টার্ন ফার্স্ট কান্ট্রি, এমন কোনো দেশ এই কিন্তু প্রথম একটি আনুষ্ঠানিক সামরিক চুক্তি করেছিল ব্রিটেনের সাথে। শুরুতে চুক্তিটি আঞ্চলিক হলেও পরবর্তীকালে কিন্তু 1905 এবং 1911 সালে এটি নবায়ন করা হয় এবং এর আওতায় ভারতের প্রতিরক্ষার বিষয়টি কিন্তু যুক্ত করা হয়। 1902 সালের আরেকটি আন্তর্জাতিক ঘটনা হলো দ্বিতীয় বোয়ার যুদ্ধ। 31 মে 1902 তারিখে দক্ষিণ আফ্রিকার ভেরেনিগিংয়ের চুক্তি ট্রিটি অফ ভেরেনিগিং স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিন্তু দ্বিতীয় বোয়ার যুদ্ধের শেষ হয়। এই যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য জয়লাভ করে এবং দুটি স্বাধীন বোয়ার প্রজাতন্ত্র, একটি অরেঞ্জ ফ্রি স্টেট এবং আরেকটি হচ্ছে দক্ষিণ আফ্রিকান প্রজাতন্ত্র, এই দুটো কিন্তু ব্রিটিশের নিয়ন্ত্রণে আসে। যুদ্ধের সমাপ্তির মূল কারণ এবং ফলাফল। যুদ্ধের সময়কাল। যুদ্ধটি 11 অক্টোবর 1899 থেকে 1902 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। যুদ্ধটি 1899 সাল থেকে 1902 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। বোয়ার গেরিলা নেতা এবং ব্রিটিশ বাহিনীর মধ্যে আলোচনার পর এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী বোয়াররা তাদের স্বাধীনতা ত্যাগ করে এবং ব্রিটিশ রাজা সপ্তম এডওয়ার্ডের আনুগত্য স্বীকার করে। যুদ্ধবিধ্বস্ত খামার পুনর্গঠন এবং পুনর্বাসনের জন্য ব্রিটিশ সরকার বোয়ারদের 3 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেয়। এই যুদ্ধের অবসানের মাধ্যমে পরবর্তীকালে 1910 সালে আধুনিক ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠনের পথ সুগম হয়। 1910 সালে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠনের পথ সুগম হয়। 1902 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো স্পেন থেকে কিউবার স্বাধীনতা। কিউবা 1902 সালে স্পেন থেকে প্রথম স্বাধীনতা লাভ করে। দীর্ঘদিন স্পেনের উপনিবেশ থাকার পর 1868 সালে কার্লোস ম্যানুয়েল দে সেসপেদেস এবং পরবর্তীকালে হোসে মার্তির নেতৃত্বে কিউবার জনগণ স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম শুরু করে। 1898 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হস্তক্ষেপ করে এবং স্পেনকে পরাজিত করে। 1902 সালে কিউবা আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার সংবিধানে একটি শর্ত জুড়ে দেয়, যার ফলে কিউবার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন সামরিক হস্তক্ষেপের আইনি অধিকার তৈরি হয়। এই কারণে বর্তমান কিউবা সরকার কিন্তু 20 মে এই দিনটিকে প্রকৃত স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে না। 1902 সালে স্বাধীনতার পর কিউবায় মার্কিন নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে ফুলগেন্সিও বাতিস্তার একনায়কতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত শাসন বজায় ছিল। বাতিস্তা সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা
এবং রাউল কাস্ত্রোর নেতৃত্বে একটি গেরিলা যুদ্ধ শুরু হয়। 1 জানুয়ারি 1959 তারিখে বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে যান এবং কাস্ত্রোর বিপ্লব বাহিনী রাজধানী হাভানায় প্রবেশ করে। এই বিপ্লবের মাধ্যমে কিউবা মার্কিন অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত হয় এবং একটি স্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমান কিউবানরা 1 জানুয়ারিকে তাদের প্রকৃত স্বাধীনতা এবং বিপ্লব দিবস হিসেবে কিন্তু পালন করে। যে সমস্ত দিক থেকে পৃথিবীর ইতিহাসে 1902 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে অন্যতম হল 1902 সালে স্বামীজির মহাপ্রয়াণ ঘটে, অর্থাৎ স্বামীজি 1902 সালে মারা যান। 1902 সালের 4 জুলাই পশ্চিমবঙ্গের বেলুড় মঠে মাত্র 39 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে চিকিৎসক এবং আধ্যাত্মিক শিষ্যদের মধ্যে মতভেদ থাকলেও অনেকের মতে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কিন্তু মারা যান। 1863 সালের 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়ায় স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। তিনি অসাধারণ স্মৃতির অধিকারী এবং একজন শ্রুতিধর ছিলেন। তিনি ধ্রুপদী সঙ্গীতে অত্যন্ত পারদর্শী ছিলেন। ওনার গুরু ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যার সঙ্গে দক্ষিণেশ্বরে ওনার সাক্ষাৎ হয়েছিল। তিনি প্রথম দর্শনেই গুরুকে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন। গুরুর দেহত্যাগের পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। 1893 সালের 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় তিনি ভাষণ দিয়েছিলেন এবং আমেরিকার ভাই ও বোনেরা বলে বিশ্ব তিনি জয় করেন। 1897 সালে সমাজসেবার উদ্দেশ্যে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1902 সালের 4 জুলাই বেলুড় মঠে তিনি কিন্তু মারা যান। স্বামীজির লেখা বিখ্যাত বইসমূহের মধ্যে কয়েকটি বলা হচ্ছে: রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক, এগুলি কিন্তু তার বিখ্যাত বইসমূহ। তিনি বিভিন্ন দেশাত্মবোধক বাণী দিয়েছেন। তার মধ্যে ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বদেশপ্রেম সম্পর্কে তিনি বলেছেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। মানব সেবা সম্পর্কে তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নির্ভীকতা সম্পর্কে তিনি বলেছেন, ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অধর্ম, ভয় ভুল জীবন। স্বামীজি কেবল একজন আধ্যাত্মিক গুরুই ছিলেন না, বরং তিনি ছিলেন আধুনিক ভারতের পথপ্রদর্শক। তার মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর তথা ভারতবর্ষের ইতিহাসে একটি নক্ষত্রের কিন্তু পতন হয়। 1902 সালে ভারতবর্ষের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল অনুশীলন সমিতি গঠন। 1902 সালের 24শে মার্চ খাস কলকাতা শহরে এই সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আপাত দৃষ্টিতে এটি একটি শরীরচর্চা এবং ফিটনেস ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করলেও এর মূল উদ্দেশ্য কিন্তু ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতকে ব্রিটিশ মুক্ত করা। অনুশীলন সমিতি ছিল বিংশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বাংলার একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী গুপ্ত বিপ্লবী সংগঠন। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু এনারা কিন্তু যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা নিরালম্ব স্বামী নামে জানি, এবং বারীন্দ্র কুমার ঘোষ এর সঙ্গে যুক্ত হন। বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্ব নামক প্রবন্ধের আদর্শ থেকে এই সংগঠনের নাম রাখা হয়েছিল অনুশীলন সমিতি। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের আত্মিক শক্তি ও যুব সমাজের প্রতি দেওয়া নির্ভীক বাণী এই সমিতির সদস্যদের প্রধান অনুপ্রেরণা ছিল।
অনুশীলন সমিতি বিস্তৃতি অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এবং মূলত দুটি প্রধান শাখায় এটি বিভক্ত হয়ে কাজ করত। কলকাতা অনুশীলন সমিতি, যার আরেকটি নাম ছিল যুগান্তর দল, কলকাতার কেন্দ্রটিকে পরিচালনা করতেন বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু ছিলেন স্বামী বিবেকানন্দের ভাই। পরবর্তীতে এটি যুগান্তর পত্রিকা প্রকাশ করে এবং বিপ্লবী কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। আরেকটি ছিল ঢাকা অনুশীলন সমিতি। 1905 সালের নভেম্বর মাসে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ঢাকায় এই শাখাটি গঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন প্রখ্যাত বিপ্লবী পুলিন বিহারী দাস। পূর্ববঙ্গের গ্রাম এবং শহর মিলিয়ে প্রায় 500টির বেশি শাখা গড়ে উঠেছিল। আপাতদৃষ্টিতে যুবকদের লাঠি খেলা, তলোয়ার চালানো, কুস্তি এবং জিমন্যাস্টিকের মাধ্যমে শারীরিকভাবে শক্তিশালী করা হতো। সদস্যদের মনে দেশাত্মবোধ জাগাতে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করানো হতো এবং ভবানী মন্দির নামক পুস্তিকার মাধ্যমে শক্তি উপাসনার শিক্ষা দেওয়া হতো। ব্রিটিশ কর্মকর্তাদের উপর হামলা, গুপ্ত হত্যা, বিপ্লবের জন্য অর্থ সংগ্রহ করতে বিভিন্ন সরকারি দপ্তরে রাজনৈতিক ডাকাতি করা ছিল তাদের অন্যতম কৌশল। অনুশীলন সমিতির কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক কর্মকাণ্ড ছিল। তাদের মধ্যে একটি হলো আলিপুর বোমা মামলা, যেটা 1908 সালে তারা করেছিল। কিংসফোর্ডকে হত্যার ব্যর্থ চেষ্টার পর অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ সহ অনেক বিপ্লবী গ্রেপ্তার হয়। এটি মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা নামেও পরিচিত। এরপর 1912 সালে লর্ড হার্ডিঞ্জ হত্যা করার চেষ্টা করা হয়। অনুশীলন সমিতির বিপ্লবীদের সহযোগিতায় রাসবিহারী বসু দিল্লির চাঁদনি চকে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা হামলা চালান। প্রথম বিশ্বযুদ্ধের সময় অনুশীলন সমিতির বিপ্লবীরা জার্মানির সহায়তায় ভারতে একটি বড়সড় সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা কিন্তু করেছিল। পরবর্তীকালে ব্রিটিশ সরকারের তীব্র দমনপীড়ন, রাওলাট অ্যাক্ট এবং বিশিষ্ট নেতাদের গ্রেপ্তারের ফলে 1930-এর দশকের শেষের দিকে এই সমিতি কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে ভারতের স্বাধীনতা আন্দোলনে তরুণদের মনে সশস্ত্র বিপ্লবের যে আগুন অনুশীলন সমিতি জ্বালিয়ে দিয়েছিল, তা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গঠন পর্যন্ত বিপ্লবীদের উদ্বুদ্ধ করে গেছে। 1902 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল র্যালে কমিশন। র্যালে কমিশন 1902 সালে ভারতের তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কর্তৃক প্রতিষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। আনুষ্ঠানিকভাবে এটি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশন 1902 নামে পরিচিত। তো এরকম একটি কমিশন গঠন করার এমন কি প্রয়োজনীয়তা অনুভব করলেন লর্ড কার্জন, সেটি দেখে নেওয়া যাক। লর্ড কার্জন মনে করতেন যে ভারতের বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো ধীরে ধীরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক, বিপ্লবী ও জাতীয়তাবাদী চিন্তাধারার মূল কারখানা পরিণত হচ্ছে। অর্থাৎ ভারতের বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ধীরে ধীরে লর্ড কার্জনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তো সেগুলোকে নিয়ন্ত্রণ করার দরকার। এর জন্য শিক্ষা ব্যবস্থায় মনোনয়নের অজুহাতে তিনি আসলে উচ্চশিক্ষার উপর সরকারি তথা ব্রিটিশের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ঠিক এই উদ্দেশ্যে 1901 সালের সেপ্টেম্বর মাসে সিমলায় একটি শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়। তার ঠিক পরেই 1902 সালের 27শে জানুয়ারি স্যার থমাস র্যালের সভাপতিত্বে এই কমিশন গঠন করা হয়। এই কমিশনের শুরুতে কোনো ভারতীয় সদস্য ছিলেন না। তীব্র প্রতিবাদের পর পরবর্তীতে সৈয়দ হোসেন বেলগ্রামী এবং বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তো এই কমিশনের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতের উচ্চশিক্ষা ও তৎকালীন বিশ্ববিদ্যালয় যেমন কলকাতা, বম্বে, মাদ্রাজ এর সার্বিক অবস্থা খতিয়ে দেখা, বিশ্ববিদ্যালয়গুলোর শাসনতান্ত্রিক কাঠামো ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সুপারিশ করা,
আর এই কমিশনকে প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা নিয়ে রিপোর্ট দেওয়ার কোনো দায়িত্ব কিন্তু দেওয়া হয়নি। এর মূল ফোকাস ছিল শুধুমাত্র উচ্চশিক্ষা। তো 1902 সালে গঠিত এই কমিশন কি কি সুপারিশ করেছিল? নিয়ম কঠোর করা। প্রথম সুপারিশ ছিল নিয়ম কঠোর করা। নতুন কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন না করে বিদ্যমান যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মনোনয়ন করা এবং কলেজগুলোর অধিভুক্তি দেওয়ার নিয়ম অত্যন্ত কঠোর করা। অর্থাৎ এই ইউনিভার্সিটির আন্ডারে যদি নতুন কোনো অ্যাফিলিয়েটেড কলেজ দেওয়া হয় তবে সেগুলো কিন্তু তার যে নিয়মকানুন অত্যন্ত কঠোর করা, অর্থাৎ নতুন করে যাতে কোনো কলেজ অ্যাফিলিয়েশন না পায় সেটা কিন্তু চেষ্টা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেট এর নির্বাচিত সদস্য সংখ্যা কমিয়ে সরকার মনোনীত কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি করা। গবেষণায় জোর দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলিকে শুধুমাত্র পরীক্ষার হল হিসেবে ব্যবহার না করে সেখানে পঠন পাঠন এবং মৌলিক গবেষণার উপর জোর দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের যে কোনো নিয়ম বা সিদ্ধান্ত বাতিল করার চূড়ান্ত ক্ষমতা সরকারের হাতে নিয়ে নেওয়া হয়েছিল। র্যালে কমিশনের এই বিতর্কিত সুপারিশগুলির উপর ভিত্তি করে লর্ড কার্জন 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। এর মাধ্যমে ভারতীয় উচ্চশিক্ষা ব্যবস্থার উপর ব্রিটিশ সরকারের পূর্ণ একগুচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ভারতীয়দের প্রতিক্রিয়া ও গুরুত্ব কী ছিল এই র্যালে কমিশনের বিষয়ে? গোপালকৃষ্ণ গোখলে সহ ভারতের বিশিষ্ট জাতীয়তাবাদী নেতারা এই কমিশন এবং এই আইনের তীব্র বিরোধিতা করেন। তারা এটিকে ভারতীয় উচ্চশিক্ষা লাভের সুযোগ সংকুচিত করার এবং জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার একটি নগ্ন ও ঔপনিবেশিক চক্রান্ত হিসেবে দেখেছিলেন। তবে এর তীব্র প্রতিক্রিয়াস্বরূপ পরবর্তীতে ভারতীয়রা নিজেরাই স্বদেশে জাতীয় শিক্ষা পরিষদ এবং নিজস্ব জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্বুদ্ধ হন।